একজন সাবস্টেন্স ইউজারের ক্ষেত্রে তার যে চেঞ্জটা আসবে, চেঞ্জটা কিন্তু শেষ হবে রিল্যাপসে, তারপর আবার নতুন করে শুরু হবে। যেই পেশেন্ট এখনো রিয়েলাইজ করেননি মাদকাসক্তি বা সাবস্টেন্স ইউজ তার জন্য একটা সমস্যা, তার জন্য একটা উত্তম মেথড হতে পারে মোটিভেশনাল ইন্টারভিউইং। ফ্যামিলিকে এটা শেখানো দরকার যে সেখানে কোন কাজটা করণীয়, কোন কাজটা বর্জনীয়। আসসালামু আলাইকুম। এর আগে আমরা মাদকাসক্তির সমস্যা বা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের লক্ষণগুলো, তার রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে জেনেছি। আজকে আমরা সংক্ষেপে এর চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। তবে চিকিৎসা পদ্ধতির ভেতরে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা বিষয় একটু জানতে হবে। প্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, একজন মাদকাসক্তিতে আক্রান্ত ব্যক্তির স্টেজেস অফ চেঞ্জ বা পরিবর্তনগুলো কি কি স্টেপে আসে, তাহলে আমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। একজন সাবস্টেন্স ইউজারের স্টেজ অফ চেঞ্জকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে প্রি কন্টেম্পলেশন ফেজ। এই ফেজে সাবস্টেন্স ইউজার উনি তখন উপলব্ধি করতে পারেননি যে সাবস্টেন্স ইউজ একটা সমস্যা, এটার কারণে উনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবার কষ্ট পাচ্ছে। তারপরের স্টেপটা হচ্ছে কন্টেম্পলেশন। এই জায়গাটায় সাবস্টেন্স ইউজার বা মাদকাসক্তিতে আক্রান্ত ব্যক্তি একটু একটু করে উপলব্ধি করতে থাকেন তার জীবনে মাদকের ব্যবহারটা সমস্যা সৃষ্টি করছে, এটার কারণে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আশেপাশের মানুষ কষ্ট পাচ্ছে, এটসেট্রা। তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে ডিসিশন মেকিং। এই পর্যায়ে গিয়ে সাবস্টেন্স ইউজার তিনি এই সিদ্ধান্তে আসেন যে তার সাবস্টেন্সটা বন্ধ করা প্রয়োজন। এটা নিয়ে উনি একটা সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তটা বাস্তবায়নের চেষ্টা করেন তার পরবর্তী ধাপে। তার পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাকশন। এই জায়গাটায় উনি সাবস্টেন্স বা মাদকটা বন্ধ করার চেষ্টা করেন তার মতো করে অথবা কারোর সাহায্য নিয়ে। একবার যখন তিনি বন্ধ করতে পারলেন, তখন পরবর্তী স্টেপটা চলে আসতেছে, সেটা হচ্ছে গিয়ে মেইনটেনেন্স। এই জায়গাটাতে উনি ওনার এই যে মাদকটা বন্ধ করেছেন এই পর্যায়টাকেই মেইনটেইন করার চেষ্টা করতে থাকেন তার মতো করে অথবা কারোর সাহায্য নিয়ে, কারোর গাইডেন্সে। ফাইনালি একটা নির্দিষ্ট সময় এই মেইনটেন্স ফেজে থাকার পর আবার কি হয়, রিল্যাপস। রিল্যাপসটা কি, সেটা হচ্ছে আবার মাদক গ্রহণের পর্যায়টায় ফিরে যাওয়া স্বল্প সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য। এই রিল্যাপসটা নানা কারণে ঘটে থাকে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই যে স্টেজেস অফ চেঞ্জটা, এটা আলোচনার কারণটা কি, অর্থাৎ একজন সাবস্টেন্স ইউজারের ক্ষেত্রে তার যে চেঞ্জটা আসবে, চেঞ্জটা কিন্তু শেষ হবে রিল্যাপসে, তারপর আবার নতুন করে শুরু হবে। অর্থাৎ আমি যদি এটাকে অল্প কথায় বলতে চাই, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তির সমস্যাটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী অসুখ বা ক্রনিক ইলনেস। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সাবস্টেন্স ইউজের চিকিৎসা শুরুর আগে। তা না হলে যেটা হবে, এটাকে আমরা মোরালিটি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব বা এই মানুষটার প্রতি অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাব। একজন সাবস্টেন্স ইউজারের প্রতি আমরা যদি জাজমেন্টাল হয়ে যাই, তাহলে সম্ভাবনা আছে যে আমরা তাকে আসলে সাহায্য করতে সক্ষম হব না। কিপিং দ্যাট ইন মাইন্ড আমাদেরকে চিকিৎসা পদ্ধতিটার দিকে আগাতে হবে। আমরা এর রিস্ক ফ্যাক্টরটা নিয়ে যখন আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তখন আমরা দুটো জায়গা দেখেছিলাম, যেখানে কিছু নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, কিছু সাইকোসোশ্যাল ফ্যাক্টর আছে। তো এটার চিকিৎসার ক্ষেত্রেও আমাদেরকে সেভাবে আগাতে হবে। এখানে ওষুধে বা মেডিকেশনের কিছু ভূমিকা আছে, সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের কিছু ভূমিকা আছে। প্রথমে আসি ওষুধের ভূমিকাটা কোথায় কোথায় আছে বা কেন ওষুধ লাগবে। আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তির সমস্যার একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেন্টাল ইলনেস। সেই মেন্টাল ইলনেসটা হতে পারে স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, পিটিএসডি বা ব্যক্তিত্বের সমস্যা। এইসব ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ লাগতে পারে, যেমন স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক, ডিপ্রেশন, পিটিএসডির ক্ষেত্রে হতে পারে অ্যান্টিডিপ্রেসেন্ট, কিছু ক্ষেত্রে একটু অ্যাংজিওলাইটিক ওষুধের প্রয়োজন হতে পারে। সেকেন্ড যে জায়গাটায় ওষুধের প্রয়োজনটা পড়ে সেটা হচ্ছে উইথড্রয়াল সিমটমের চিকিৎসা। উইথড্রয়াল সিমটমটা কি, একজন সাবস্টেন্স ইউজার যখন হঠাৎ করে সাবস্টেন্সটা বন্ধ করে দেয়, তখন সাবস্টেন্স অনুযায়ী বেশ কিছু সিমটম হতে পারে, যেমন অ্যালকোহল, ঘুমের ওষুধ, এগুলো যদি কেউ হুট করে ছেড়ে দেয় সেক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে, অস্থিরতা, বিরক্তি ভাব বেড়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত হতে পারে। আবার কেউ যখন স্টিমুল্যান্ট বা ইয়াবা ধরনের মাদকগুলো ছেড়ে দেয়, হুট করে ডিপ্রেশন বেড়ে যেতে পারে, অস্থিরতা বাড়তে পারে, সুইসাইডাল চিন্তাভাবনা আসতে পারে। তারপর কেউ যখন হঠাৎ ওপিয়েট বা হেরোইন, মরফিন, আফিম জাতীয় মাদকটা ছেড়ে দেয়, তার ক্ষেত্রে প্রচণ্ড রকম মাসল ক্র্যাম্পস বা যেটাকে বলে যে মাংস চাবাচ্ছে, এরকমটা হতে পারে, সর্দি জ্বর হতে পারে, প্রচণ্ড অস্থিরতা কাজ করতে পারে। এই বিষয়গুলোর চিকিৎসার জন্য অনেক সময় কিছু ওষুধের প্রয়োজন হয়।
এখানে নরমালি কী ধরনের ওষুধ ব্যবহার করা হয়, যেমন অনেক ক্ষেত্রে বেনজোডায়াজেপিনস লং অ্যাক্টিং এ ধরনের ব্যবহার করা হয়, আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার এটা অনেক সময় ব্যবহার করা হয়, কিছু ক্ষেত্রে কিছু সিম্পল পেইন কিলার ব্যবহার করা হয়, তারপর প্রয়োজন ভেদে মুড স্ট্যাবিলাইজার, অ্যান্টিসাইকোটিক এগুলো ব্যবহার করা হয়। এগুলো খুবই জেনারেলাইজডভাবে আমি বললাম, এগুলো এক একটা কেসের ক্ষেত্রে এক এক রকমভাবে কম্বিনেশন করা হয়। ফাইনালি অনেক ক্ষেত্রে রিল্যাপস প্রিভেনশন অর্থাৎ আবার মাদকে ফিরে যাওয়া এই স্টেপটাকে আটকানোর জন্য ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। ওষুধের পরে এবার আসে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের পার্টটা। সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের ক্ষেত্রে যেই পেশেন্ট এখনও রিয়েলাইজ করেননি যে মাদকাসক্তি বা সাবস্টেন্স ইউজ তার জন্য একটা সমস্যা, অর্থাৎ যে পেশেন্টটি কন্টেম্পলেশন ফেজে আছেন তার জন্য একটা উত্তম মেথড হতে পারে মোটিভেশনাল ইন্টারভিউইং। মোটিভেশনাল ইন্টারভিউইংয়ে পেশেন্টকে সরাসরি কনফ্রন্ট করা হয় না, তার কথার মাধ্যমে তার ইন্টারভিউয়ের পর্যায়ে তাকে আস্তে আস্তে এটা রিয়েলাইজ করানোর চেষ্টা করা হয় সে লাইফে যা করতে চাচ্ছে বা তার লাইফের সমস্যাগুলো বলছে তার সাথে মাদকের একটা সম্পর্ক আছে কি না। এই পর্যায়ে যখন পেশেন্টের ইনসাইট গ্রো করে তারপরে পরবর্তী সাইকোথেরাপিউটিক প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। এছাড়া একজন পেশেন্ট যখন চেষ্টা করছেন মেইনটেন্যান্স ফেজে থাকতে বা রিল্যাপস প্রিভেনশন করতে, সেই ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ার মডিফিকেশন, তারপর রিল্যাক্সেশন ট্রেনিং, প্রবলেম সলভিং থেরাপি এগুলো অনেক কাজে দেয়। কিভাবে কাজে দেয়? যেমন রিল্যাপসের কিছু কমন কারণ থাকে, যেমন হচ্ছে ফ্যামিলিয়ার পারসন, অর্থাৎ যে মানুষটার সাথে তিনি সাবস্ট্যান্স ইউজ করতেন তার সাথে যখন দেখা হয়ে যায়, বা যে মানুষটার থেকে উনি মাদক সংগ্রহ করতেন তার সঙ্গে যখন দেখা হয়ে যায় সেখান থেকে রিল্যাপস হতে পারে। তারপর ফ্যামিলিয়ার প্লেস, যেই জায়গাটা থেকে উনি মাদক কালেক্ট করতেন বা যেখানে এসে উনি মাদক সেবন করতেন সেখানে গেলে অনেক সময় ইন্টেন্স ক্রেভিং হয়, সেখান থেকে রিল্যাপস হতে পারে। তারপর আনকমফোর্টেবল ইমোশনস, এটার কারণে রিল্যাপস হতে পারে। ফাইনালি পারিবারিক জটিলতা, সামাজিক জটিলতা বা সহজ কথা লাইফ ডিফিকাল্টিজের কারণেও রিল্যাপস হতে পারে। এই জায়গাটাতে আমরা যে থেরাপিগুলোর কথা বললাম, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, প্রবলেম সলভিং থেরাপি, রিলেশনশিপ কাউন্সেলিং, এটা খুব ভালো ভূমিকা রাখতে পারে। এই যে থেরাপিউটিক প্রসিডিওরগুলো এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপের সঙ্গে হতে পারে, প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা আছে। তবে গ্রুপের সঙ্গে কাউন্সেলিং নিলে বা থেরাপিগুলো নিলে এখানে কিছু বাড়তি বেনিফিট হয়। যেমন এই জায়গাটাতে পেশেন্টরা নিজেরা রিয়েলাইজ করেন তারা একা না, তাদের মতো আরও মানুষ আছে, তাদের একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়, তার একটা ট্রাইব সে খুঁজে পায়। এবং এখান থেকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন পেশেন্ট থেকে আরেকজন পেশেন্ট কিছু স্কিলস শিখতেছেন, যে স্কিলসগুলো দিয়ে তিনি রিল্যাপস হয়তো প্রিভেনশন করতে পারছেন, তার ডেইলি লাইফের প্রবলেমগুলোকে উনি বেটার ওয়েতে ম্যানেজ করতে পারছেন, কিছু সোশ্যাল স্কিলস তিনি এখান থেকে শিখছেন, এটসেট্রা। এর সাথে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এখানে ফ্যামিলি থেরাপির ব্যবস্থা করা বা ফ্যামিলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সাবস্টেন্স ইউজ বা মাদকাসক্তিতে যখন কেউ আক্রান্ত হচ্ছে তখন কিন্তু একটা মানুষ এখানে ভুগতেছে না, এখানে পুরো একটা ফ্যামিলি ভুগছে। দেখা যাচ্ছে তার বাবা মা ভাই বোন সবাই এখানে কষ্ট পাচ্ছে বা একটা সামাজিক প্রবলেমের শিকার হচ্ছে। এজন্য ফ্যামিলিরও কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। ফ্যামিলিকে এটা শেখানো দরকার যে সেখানে কোন কাজটা করণীয়, কোন কাজটা বর্জনীয়, তাকে কতটুকু প্রেশার দেওয়া যাবে বা যাবে না, তার সাথে কেমন আচরণটা করতে হবে, এই জায়গাটা ফ্যামিলি কাউন্সেলিংয়ের একটা আলোচ্য পার্ট। ফাইনালি এখানে কিছু সোশ্যাল রিহ্যাবিলিটেশনেরও প্রয়োজন আছে। যেমন একজন ব্যক্তিকে যখন আমরা মাদকাসক্তির সমস্যা থেকে বের করে আনার দিকে গাইড করব, তার একটা প্রপার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে যাতে সে ব্যস্ত থাকে। তারপর তার জন্য কিছু সুস্থ হেলদি অল্টারনেটিভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করতে হবে যেখানে সে টাইমটা স্পেন্ড করতে পারে। তাহলে তার রিল্যাপস প্রিভেনশনটা সহজ হবে, তার এই যে ক্লিন ফেসটা যেটাকে আমরা বলে থাকি এটাকে মেইনটেইন করা সহজ হবে। এই কাজগুলো যখন আমরা খুব জেনে বুঝে করব তখন আশা করা যায় আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তির একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা করতে সক্ষম হব। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে শুধু চিকিৎসার বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমরা যদি এটা টোটাল প্রতিকারের বিষয়টা বলি সেক্ষেত্রে কিন্তু মাদকের অ্যাভেলেবিলিটি, তারপর কিভাবে দেশে আসছে এই জিনিসগুলোকেও অ্যাড্রেস করতে হবে, বাট এটা আসলে সাইকিয়াট্রির স্কোপের মধ্যে থাকে না। তো এই জিনিসটাকে আমরা আসলে আমাদের ভিডিওতে সেভাবে ফোকাস করছি না। সো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের বেশ কিছু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম, যেটা মূলত ওপিডি বেসড বা আউটডোর বেসড। পরবর্তীতে আমরা আরেকটু জানার চেষ্টা করব কখন এখানে হাসপাতালে ভর্তির প্রয়োজনটা হতে পারে এবং
এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে পরিবারের সদস্যরা সাধারণত কি মেজর মিস্টেক করে থাকেন? সে পর্যন্ত ভালো থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।